হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশনে ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন এমসিকিউ এবং তার সাথে জড়িত সমস্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট খুব সহজে বুঝে নেব। তো এটা প্রথম সিরিজ, প্রত্যেক দিন কিন্তু এই ধরনের এমসিকিউ সিরিজ দেওয়া হবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভারতীয় অর্থনীতি এবং তৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব এবং খুব সহজে এই বিষয়গুলো বুঝিয়ে দেব। তো প্রথম প্রশ্ন, হুইচ ব্যাংক ইজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস এটিএম ইন ইন্ডিয়া? কোন ব্যাংক ভারতে প্রথম এটিএম শুরু করেছিল? কোন ব্যাংক? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে এইচএসবিসি ব্যাংক ভারতে প্রথম এটিএম ইন্ট্রোডিউস করে। তো এটিএম সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমরা দেখে নেব। বিভিন্ন টাইপের এটিএম আছে। এটিএমের ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয় অটোমেটেড টেলার মেশিন। তো অনসাইট এটিএম কাকে বলা হয়? দিস এটিএমস আর ইনসাইড দ্য ব্যাঙ্ক কম্পাউন্ড অ্যান্ড হেন্স আর নোন অ্যাজ অনসাইট এটিএম। অর্থাৎ ব্যাংকের সাথেই, ব্যাংকের আশপাশেই এই এটিএমটা থাকতে দেখা যায়। তো এটাকে বলা হয় অনসাইট এটিএম। অফসাইট এটিএম ঠিক অনসাইটের বিপরীত, লোকেটেড ইন ভেরিয়াস প্লেসেস এক্সেপ্ট ইনসাইড দ্য ব্যাঙ্ক প্রেমিসেস। তো আশপাশেই এর ব্যাংকটা থাকে না, কিন্তু এর এটিএমটা শুধু থাকে, তাকে অফসাইট এটিএম বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, হোয়াইট লেভেল এটিএম কাকে বলা হয়? দিস এটিএমস আর সেট আপ অ্যান্ড ওন বাই নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ অ্যান্ড অফার অল দ্য সার্ভিসেস আর নোন অ্যাজ হোয়াইট লেভেল এটিএম। তো হোয়াইট লেভেল এটিএম কাকে বলা হয়? এটা কিন্তু ব্যাংকের নয়, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা আছে, এনবিএফসি যারা আছে, তাদের এটা এটিএম, এবং এরা কিন্তু এটিএমের সমস্ত সার্ভিস দিয়ে থাকে। এইগুলোকে বলা হয় হোয়াইট লেভেল এটিএম। ইয়েলো লেভেল এটিএম, দিস এটিএমস আর মেনি ইনস্টল টু প্রোভাইড ফর ই কমার্স ফেসিলিটি। ইয়েলো লেভেল এটিএম, এটা ই কমার্স ফেসিলিটি প্রোভাইড করা হয় এই এটিএমগুলোতে। তো এটাকে বলা হয় ইয়েলো লেভেল এটিএম, ই কমার্সের জন্য। ব্রাউন লেভেল এটিএম, দিস এটিএম আর নট ওন বাই দ্য ব্যাঙ্ক, ইনস্টিড দে আর টেকেন অন লিজ টু প্রোভাইড দিস সার্ভিস টু দ্য কাস্টমার। তো এইগুলো ব্যাঙ্ক দ্বারা ব্রাউন লেভেল এটিএম কিন্তু খোলা হয় না, এটা একটা থার্ড পার্টি দিয়ে খোলা হয়। তো কিন্তু এটা ব্যাঙ্কিং সার্ভিসই দিয়ে থাকে, এগুলোকে বলা হয় ব্রাউন লেভেল এটিএম। অরেঞ্জ লেভেল এটিএম, দিস এটিএম আর ইউজ ইন দ্য শেয়ার ট্রানজ্যাকশন। শেয়ার ট্রানজ্যাকশনের জন্য অরেঞ্জ লেভেল এটিএম ইউজ করা হয়। কি ওয়ার্ডগুলো মনে রাখতে হবে? অরেঞ্জ লেভেল শেয়ার ট্রানজ্যাকশন, ব্রাউন লেভেল নট ওন বাই ব্যাঙ্ক, এবং ইয়েলো লেভেল ই কমার্স, হোয়াইট লেভেল এনবিএফসি। এই কি ওয়ার্ডগুলো মনে রাখলে কিন্তু এগুলো সম্পর্কে মনে রাখা সম্ভব। আচ্ছা, পিঙ্ক লেভেল অনলি ফর ওমেন। পিঙ্ক লেভেল কালার কোড দিয়ে ইউজ করা হয়। তো পিঙ্ক লেভেল এটা অনলি ফর ওমেন এটিএম, খুব গুরুত্বপূর্ণ। গ্রিন লেভেল এটিএম, ট্রানজ্যাকশান রিলেটেড টু এগ্রিকালচারের সাথে বিভিন্ন যে ট্রানজ্যাকশানগুলো করা হচ্ছে, এটিএমগুলো শুধুমাত্র এগ্রিকালচারের জন্য, সেটাকে বলা হচ্ছে গ্রিন লেভেল এটিএম। খুব গুরুত্বপূর্ণ এটিএম সম্পর্কে ডিটেলসে আলোচনা। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। হুইচ সেক্টর ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া? বিভিন্ন জায়গাতে জিজ্ঞাসা করা হয় এমপ্লয়মেন্ট সবচেয়ে বেশি ভারতে কোন সেক্টরে? তো উত্তর হচ্ছে অবশ্যই এগ্রিকালচার। তো এটাকে সার্ভিস সেক্টরের সাথে কনফিউশন আনলে হবে না, কারণ সার্ভিস সেক্টরে জিডিপির পার্সেন্টেজটা সবচেয়ে বেশি, কিন্তু এখনও পর্যন্ত সারা ভারতবর্ষে নিয়োগের ক্ষেত্রে কিন্তু এগ্রিকালচারের পরিমাণটাই এখনও পর্যন্ত বেশি রয়েছে। তো এগ্রিকালচার 58% পিপল কিন্তু এখনও পর্যন্ত এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট, এবং এটা প্রায় 17% ইন্ডিয়ার জিডিপির কিন্তু এটা কন্ট্রিবিউট করে থাকে। তো এখানে ইন্ডিয়ার ইকোনমিক সার্ভে 2020-21 যে ইকোনমিক সার্ভে এসেছিল, সেই ইকোনমিক সার্ভিসের কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। জিডিপি গ্রোথ যেটা প্রজেক্ট করা হয়েছিল 21-22, সেটা হচ্ছে 11.0%। মুডিজের হোক বা আইএমএফের হোক, এটা কিন্তু করা হয়েছিল, যদিও এতটা হয়তো সম্ভব হবে না। 2021 যেটা অ্যাকচুয়াল যে জিডিপি ছিল 2021 বিগত বছরে, বিগত ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেটা কিন্তু -7.7। ফিসক্যাল ডেফিসিট 2021 ছিল 3.5। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, কারেন্ট অ্যাফেয়ার্স যদি এসে থাকে, তো ফাইন্যান্সিয়াল ইকোনমিক যে সার্ভে আসে সেখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন বারবার ইকোনমিতে আসতে দেখা যায়, তো মনে রাখতে হবে। আচ্ছা, ইনফ্লেশনের ক্ষেত্রে আমরা সিপিআই ডব্লিউপিআই বিষয়টা জানি। কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং হোলসেল প্রাইস ইন্ডেক্স, সেটা কী পরিমাণ ছিল? কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু অনেক বেশি ছিল হোলসেল প্রাইস ইন্ডেক্সের থেকে। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স 3.1 ছিল। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, যেটা 2021 সার্ভেতে ছিল 586.1 বিলিয়ন ইউএস ডলার। এটা কিন্তু বর্তমানে 650 বিলিয়নের ছাড়িয়ে গেছে, এবং ভবিষ্যতে কিন্তু এটা আরও অনেক বেড়ে যাবে। তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু ভারতে এসেছে, তো তার জন্য এই পরিমাণটা কিন্তু অত্যন্ত বেশি। এই জায়গা থেকে প্রশ্নটার সম্ভাবনা সেই জন্য রয়েছে। এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং
এটা বর্তমানে 3.4 গ্রোথ রয়েছে পার্সেন্টেজ। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কিন্তু অনেকটা কমে গেছে, মাইনাস নেগেটিভে রান করছে। 2020-21 যে ডেটা সেখানে দেখা যাচ্ছে -9.6 হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অনেকটাই কমে গেছে প্যান্ডেমিকের কারণে, এবং তার আগে যে ইকোনমিক পরিস্থিতি খুব একটা ভালো পরিস্থিতিতে ছিল না, সেই জায়গাতে কিন্তু এটা যথেষ্ট পরিমাণ কমে গিয়েছে। আচ্ছা, এরপর সার্ভিস সেক্টরও কিন্তু -8.8 নেগেটিভ গ্রোথ কিন্তু এটাতেও দেখা গেছে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সার্ভিস সেক্টর কিন্তু নেগেটিভ গ্রোথ। একমাত্র এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং এই জায়গাতে কিন্তু পজিটিভ গ্রোথ ছিল 2020-21-এ। তো অন্যান্য সমস্ত সেক্টরে কিন্তু নেগেটিভ গ্রোথ দেখা গিয়েছিল। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন দেখব, ইন হুইচ ইয়ার ইন্ডিয়া অ্যাডপ্টেড লিবারেল অ্যান্ড ফ্রি মার্কেট প্রিন্সিপাল। লিবারেল প্রিন্সিপাল এবং ফ্রি মার্কেট প্রিন্সিপাল ভারতবর্ষ কোন সালে গ্রহণ করেছিল? এটা করেছিল 1991-তে। 1991-তে করেছিল, যেটাকে আমরা এলপিজি রিফর্ম বলে থাকি। খুব গুরুত্বপূর্ণ, বারবার প্রশ্ন এসে থাকে। তো এলপিজি রিফর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। 1990-91-তে কী হয়, ব্যালেন্স অফ পেমেন্ট যেটাকে আমরা বিওপি বলি, সেটা একটা ক্রাইসিস চলে আসে ভারতবর্ষের কাছে। মাত্র কয়েক দিনের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য করার জন্য মাত্র কয়েক দিনের জন্য কিন্তু মুদ্রা সেই মুহূর্তে ছিল। তো সেই সময় আইএমএফ ভারতবর্ষকে পরামর্শ দেয় এলপিজি রিফর্মটা, অর্থাৎ লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন ও গ্লোবালাইজেশন, এই মডেলটাকে ভারতবর্ষে আনার জন্য, ফ্রি মার্কেট করে দেওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য আরও বেশি বাড়ানোর জন্য এটা পরামর্শ দেয়। তো সেইখানে ছোটো করে লেখা আছে কি বিষয়টা কি, লিবারালাইজেশন ইট রিফার্স টু দ্য প্রসেস অফ মেকিং পলিসিস লেস কন্ট্রেনিং অফ ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড অলসো রিডাকশন অফ ট্যারিফ অ্যান্ড রিমুভাল অফ নন ট্যারিফ ব্যারিয়ার। অর্থাৎ বিদেশের সাথে বাণিজ্য, বিদেশি বিভিন্ন কোম্পানিগুলো ভারতবর্ষে আসলে প্রচুর পরিমাণে তাদেরকে ট্যাক্স বসানো হবে, এই বিষয়টাকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া, উদার হয়ে যাওয়া যাকে বলা হয়। তো সেই লিবারেলাইজেশন পলিসিটা এই সময় নেওয়া হয়। আর কি নেওয়া হয়, প্রাইভেটাইজেশন, অর্থাৎ সরকারি যে সমস্ত ওনারশিপ থাকে সেগুলো বিভিন্ন জায়গাতে বেসরকারি সেক্টরকেও প্রবেশ করার অনুমতি দেওয়া হয়, যাতে ব্যবসা বাণিজ্য আরও বেশি বাড়তে পারে। এটাকে বলা হচ্ছে প্রাইভেটাইজেশন। এবং গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন, সারা বিশ্ব জুড়ে ইকোনমিক অ্যাক্টিভিটিটা বাড়ানো এবং পলিটিক্যাল বাউন্ডারিটা অনেক বেশি খুলে দেওয়া। যেটা পলিসি আগে 1991-এর আগে যে পলিসিটা ছিল সেখানে কিন্তু খুব বেশি বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যের বিষয়টা ছিল না, এবং ভারতবর্ষেও বিভিন্ন কোম্পানি আসতে দেওয়া হতো না, এবং ভারতবর্ষের বাইরেও কিন্তু কোম্পানির সেই পরিমাণে গ্রোথ দেখা যেত না। তো সেই বিষয়টাকেও গ্লোবালাইজেশনটাকে নিয়ে আসা হয়, বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য অনেক বেশি বাড়ানো হয়, ইন্টারাকশন বাড়ানো হয়। তো গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন এবং প্রাইভেটাইজেশন এই বিষয়টা 1991-তে এসেছিল, এবং সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। তো এদের দুজনের কন্ট্রিবিউশন কিন্তু এখানে বিরাট বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে এলপিজির সাথে জড়িত, সেটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো এলপিজি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। চলে যাবে পরবর্তী প্রশ্নে। হোয়েন দ্য ফার্স্ট ইকোনমিক সেন্সাস ওয়াজ ডান ইন ইন্ডিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইকোনমিক সেন্সাস, আমরা পপুলেশন সেন্সাস সম্পর্কে শুনেছি, কিন্তু ইকোনমিক সেন্সাস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কনফিউশন হতে পারে এখানে বিভিন্ন জায়গাতে। তো এটা কিন্তু হয়েছিল 1977-এ প্রথম এটা আসে। খুব গুরুত্বপূর্ণ, আবারও বলছি, বারবার সালটা মনে রাখতে হবে। 1977-এ প্রথম ইকোনমিক সেন্সাস আসে, এবং লেটেস্ট যে ইকোনমিক সেন্সাস সেটা কিন্তু 2019-এ লাস্ট করা হয়েছে। তো ইকোনমিক সেন্সাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। 1976-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্কিমটা নিয়ে আসে, এবং ইকোনমিক সেন্সাস অ্যান্ড সার্ভে যেটাকে বলা হচ্ছে, 1977-এ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ফার্স্ট ইকোনমিক সেন্সাসকে কন্ডাক্ট করে। সিএসও প্রথম ইকোনমিক সেন্সাস কন্ডাক্ট করে 1977-এ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে এর পরবর্তী সময় 1980-90 এর এখানে পপুলেশন সেন্সাসের সাথে এটাকে মার্জ করে দেওয়া হয়েছিল। তো পরবর্তী সময়ে আবার এই বিষয়টা আলাদা করে আসে, এবং এটাকে কন্ডাক্ট করে ডাইরেক্টরস অফ ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অফ দ্য স্টেটস। রাজ্যগুলোর যে ডাইরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড সেক্রেটারিয়েট রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্স রয়েছে, তারা কিন্তু এই সেন্সাসটা কন্ডাক্ট করে, প্রত্যেকটা রাজ্যে আলাদা করে কন্ডাক্ট করে, এবং সেটা কিন্তু মার্জ করে চলে যায় সেটা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের কাছে। এই প্রসেসে এটা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। সিএসও এটা করেছিল 1977-এ প্রথম হয়েছিল, এবং লাস্ট যেটা হয়েছিল সেটা কিন্তু 2019-এ হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। হু প্রেজেন্টেড দ্য ফার্স্ট ইউনিয়ন বাজেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ কে করেছিলেন? আর কে সম্মুখন চেট্টি। বারবার জিজ্ঞাসা করা হয় প্রশ্নটা। বাজেট, প্রথম ইউনিয়ন বাজেট কে সেই প্রেজেন্ট করেছিলেন? বাজেটটা পার্লামেন্টে প্রেজেন্ট করেছিলেন আর কে সম্মুখন চেট্টি, অর্থাৎ তিনি ছিলেন প্রথম ফাইন্যান্স মিনিস্টার। আচ্ছা, এখানে আমরা দেখে নেব বাজেট সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়।
বাজেট রয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল 112-তে, এবং সেটা কিন্তু বাজেট বলে উল্লেখ করা নেই, সেটা বলা রয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে। তো প্রশ্ন করা হয় যে বাজেট কথাটা সংবিধানে রয়েছে, কিন্তু সংবিধানে বাজেট কথাটা নেই, সরাসরি বাজেট শব্দটা নেই, কিন্তু অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই কথাটা উল্লেখ করা রয়েছে আর্টিকেল 112-তে। এটা প্রকাশ করা হয় ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে, ডিভিশন যেগুলো রয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার। তো সেই ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার থেকে বাজেটটা প্রস্তুত করা হয়। 2017-তে বাজেটে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়। বাজেটটা 1 ফেব্রুয়ারি করে দেওয়া হয়। এর আগে কিন্তু এটা অনেক পরে বাজেটটা পেশ হতো, কিন্তু সেটা প্রথম 2017-তে 1 ফেব্রুয়ারি করে দেওয়া হয়। এবং রেলওয়ে বাজেটকে সেন্ট্রাল বাজেটের সাথে মার্জ করে দেওয়া হয়, যেটা কিন্তু আগে আলাদা করে পেশ করা হতো, সেটাকে মার্জ করে দেওয়া হচ্ছে 2017 সালে। সালটা মনে রাখতে হবে, সরাসরি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, বাজেটে কিছু কি ওয়ার্ড রয়েছে। রিসিপ্ট কাকে বলা হয়? সরকার যে সমস্ত মানি রিসিপ্ট করে, বিভিন্ন জিনিস যেগুলো রিসিপ্ট করে, সেটা এর মধ্যে পড়ে। মানি আর্ন বাই দ্য গভর্নমেন্ট, সেটাকে রিসিপ্টের মধ্যে ফেলা হয়। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, প্ল্যান এবং নন প্ল্যান এক্সপেন্ডিচার। প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে কি পড়ে? অল এক্সপেন্ডিচার ডান ইন দ্য নেম অফ দ্য প্ল্যানিং। 5 ইয়ার প্ল্যান বা নীতি আয়োগ যে প্ল্যানগুলো নিয়ে থাকে, সেই জায়গাতে যে এক্সপেন্ডিচার, যে খরচ করা হবে, সেটাকে প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। এক্সপেন্ডিচার অন ইলেকট্রিসিটি জেনারেশন, ইরিগেশন, রুরাল ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন অফ রোড, ব্রিজ, ক্যানাল এক্সেট্রা। অর্থাৎ এগুলো সমস্ত যে ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার, যেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি, সেই সমস্তগুলো কিন্তু প্ল্যান এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে, যেগুলো প্ল্যানিংয়ের মধ্যে আসে। খুব সহজে যে শব্দ থেকে যেটা আমরা বুঝতে পারছি যে প্ল্যান এক্সপেন্ডিচার, যেটা প্ল্যানিংয়ের জন্য যে খরচটা বহন করা হবে, সেই খরচটা এই বাজেটে উল্লেখ করা হয়, সেটাকে বলা হয় প্ল্যান এক্সপেন্ডিচার। নন প্ল্যান এক্সপেন্ডিচার, অল এক্সপেন্ডিচার আদার দ্যান প্ল্যান এক্সপেন্ডিচার আর নোন অ্যাজ নন প্ল্যান। তো প্ল্যানের বাইরে যেগুলো অন্যান্য আরও যে সমস্ত খরচ সরকারের হয়ে থাকে প্ল্যানের বাইরে, সেগুলোকে বলা হয় নন প্ল্যান এক্সপেন্ডিচার। কী পড়ছে? পেমেন্ট, বিভিন্ন যে ইন্টারেস্ট পেমেন্ট রয়েছে, সরকার যে সমস্ত জায়গা থেকে বড় করে থাকে, ঋণ নিয়ে থাকে, তাদেরকে ইন্টারেস্ট দিতে হয়, পেনশন দিতে হয়, স্ট্যাচুটরি ট্রান্সফার টু দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, বিভিন্ন রাজ্যগুলোকে, ইউনিয়ন টেরিটরিগুলোকে অর্থ পাঠাতে হয়, তা শেয়ার দিতে হয়, সেটাও কিন্তু এর মধ্যে পড়ে থাকে। তো বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখানে দেখে নিলাম। এরপর দেখব কোয়েশ্চেন নাম্বার 6, হোয়েন দ্য স্ট্যাচুটরি পাওয়ার ওয়াজ গিভেন টু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি, একে আইন স্বীকৃত একটা বডি হিসেবে কোন সময় আসে? 1992-তে। যদিও প্রতিষ্ঠা লাভ করে এর আগে, কিন্তু 1992 থেকে একটা আইন স্বীকৃত বডি বা স্ট্যাচুটরি বডি হিসেবে নিয়ে আসা হয়। তো এখানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেব। সেবি, রেগুলেটর অফ দ্য সিকিউরিটি অ্যান্ড কমোডিটি মার্কেট ইন ইন্ডিয়া, ওন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বিভিন্ন যে সিকিউরিটি মার্কেটগুলো রয়েছে, সেই সিকিউরিটি মার্কেট, বিভিন্ন ধরনের বন্ড, শেয়ার, এই সমস্ত সিকিউরিটি মার্কেট রেগুলেট করে থাকে। এটা প্রতিষ্ঠা লাভ করেছিল এপ্রিল 12, 1988-তে। তো যেটা আগেই বললাম, এপ্রিল 12, 1988-তে সেবি প্রতিষ্ঠা লাভ করছে, এবং এটাকে স্ট্যাচুটরি স্ট্যাটাস দেওয়া হচ্ছে 1992-তে 30 জানুয়ারি। সময়টা মনে রাখতে হবে, বিভিন্ন সময়ে এগুলো মান্থ তুলে দেওয়া হয়, কোন মাসে হয়েছিল। তো 30 জানুয়ারি 1992 সেবি স্ট্যাচুটরি স্ট্যাটাস দেওয়া হয়েছিল সেবি অ্যাক্ট 1992 অনুসারে। হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে, এবং 4টে জোনাল অফিস রয়েছে নিউ দিল্লি, কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদে। সেবি হ্যাজ টু বি রিপ্রেজেন্টেটিভ টু দ্য নিডস অফ দ্য 3 গ্রুপস হুইচ কনস্টিটিউট দ্য মার্কেট। সেবির 3টে গ্রুপ রয়েছে, ইস্যু অফ সিকিউরিটি, ইনভেস্টর এবং মার্কেট ইন্টারমিডিয়ারি। খুব গুরুত্বপূর্ণ, সেবি সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে আলোচনা করা হলো। আচ্ছা, এরপর দেখে নেব পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ডাইরেক্ট ট্যাক্স ব্যাক। ডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে কোনটা নয়? তো সেলস ট্যাক্স কিন্তু এর মধ্যে ডাইরেক্ট ট্যাক্স নয়। বাকি ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, গিফট ট্যাক্স, এগুলো কিন্তু সমস্ত ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। সেলস ট্যাক্স কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স। তো আমরা দেখে নেব ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের যে ডিভিশনগুলো রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় আসতে দেখা যায়। তো ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কী কী রয়েছে? ডাইরেক্ট ট্যাক্স, যেটা সরাসরি কোনো একটা ব্যক্তিকে সরাসরি বা কোনো সংস্থাকে সরাসরি সরকারের হাতে তুলে দিতে হয় সেই ট্যাক্সটা, সেটা ডাইরেক্ট ট্যাক্স। সেটা কি? ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, অর্থাৎ বিভিন্ন সম্পত্তির জন্য যে কর, প্রপার্টি ট্যাক্স, ইনহেরিটেন্স ট্যাক্স, অর্থাৎ একটা বংশ পরম্পরায় যখন সম্পত্তি হস্তান্তরিত হয়, ইনহেরিটেন্স ট্যাক্স, গিফট ট্যাক্স এবং ওয়েলথ ট্যাক্স। তো এগুলো সমস্তই ডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে পড়ে। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে সেন্ট্রাল এক্সাইজ, সেন্ট্রাল সেলস ট্যাক্স, কাস্টম ডিউটি, সার্ভিস ট্যাক্স, অক্ট্রয়, ইটিসি এটসেট্রা।
ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, এগুলো সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। যদিও বিভিন্ন ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা জিএসটি আসার পরে কিন্তু জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স এবং জিএসটির আন্ডারে বহু ট্যাক্স কিন্তু চলে গেছে। তো সেজন্য এই ভ্যাট বা এই ধরনের ট্যাক্স অনেক কিছুই কিন্তু জিএসটির আন্ডারে চলে গেছে। তো সমস্ত সেগুলো যদিও ইনডাইরেক্ট ট্যাক্স, তো সরাসরি প্রশ্ন আসতে দেখা যায় ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো। তো আমাদের খুব গুরুত্ব সহকারে এটা মনে রাখতে হবে কোনগুলো ডাইরেক্ট এবং কোনগুলো ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড ইন দ্য ইয়ার। আরবিআইকে কোন বছরে ন্যাশনালাইজ করা হয়, জাতীয়করণ করা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কত সালে? 1949-এ আরবিআইকে ন্যাশনালাইজ করা হয়। তো আরবিআই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখব। আরবিআই হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935-এ 1 এপ্রিল। এটা প্রতিষ্ঠা লাভ করেছিল। ওনারশিপ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সরকারের ওনারশিপ রয়েছে যেহেতু এটা ন্যাশনালাইজড ব্যাঙ্ক। এবং গভর্নর শক্তিকান্ত দাস বর্তমানে গভর্নর। এবং আরবিআই প্রতিষ্ঠা লাভ করেছিল হিল্টন ইয়ং কমিশনের সুপারিশ অনুসারে। 1935-এর এটা প্রতিষ্ঠা লাভ করেছিল এবং এটা আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী এটা কিন্তু প্রতিষ্ঠা লাভ করে 1 এপ্রিল 1935-এ। প্রথম গভর্নর ছিলেন অসবোর্ন স্মিথ এবং বর্তমানে গভর্নর শক্তিকান্ত দাস। পরবর্তী প্রশ্ন, টোটাল নাম্বার অফ কোড ইন ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড আইএফএসসি সিস্টেম ইজ। আইএফএসসি নামটার সাথে পরিচিত সকলে। তো আইএফএসসি সিস্টেমে নাম্বার অফ কোড কতগুলো থাকে? 11টা থাকে নাম্বার অফ কোড। এবং বিভিন্ন সময় আইএফএসসি ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 11টা এখানে সংখ্যা থাকে। নেক্সট, হুইচ প্রাইম মিনিস্টার ফার্স্ট টেক স্টেপ ফর ন্যাশনালাইজেশন অফ ব্যাঙ্ক। ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন এই স্টেপটা কোন প্রাইম মিনিস্টার প্রথম নিয়েছিলেন? তো এটা নিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রথম। 1969-এ ফার্স্ট ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন হয় 1969-এ। তো এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নেব। 1955-তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করা হয়। বিভিন্ন সময় জিজ্ঞাসা করা হয়, 1955-তে এটা করা হয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজেশন। এবং 1969-এ 14টা ব্যাঙ্ক কিন্তু ন্যাশনালাইজ করা হয়। 14টা ব্যাঙ্ক 1969-এ ন্যাশনালাইজ করা হয় এবং 1980-তে আরও 6টা ব্যাঙ্ক কিন্তু ন্যাশনালাইজ করা হয়েছিল। তো সরাসরি প্রশ্ন বিভিন্ন সময় আসতে দেখা যায়। তো এখানে আমরা ইকোনমি সিরিজের প্রথম যে এমসিকিউটা সেখানে এটা কমপ্লিট করছি এখানে। নমস্কার, ধন্যবাদ।